বাংলাদেশের এই ইন্স্যুরেন্স সেক্টর সত্যিকার অর্থে খুবই অবহেলিত একটি সেক্টর। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন একটা অর্থনীতির চারটি যে প্রধানতম স্তম্ভ তার অন্যতম কিন্তু হচ্ছে এই ইন্স্যুরেন্স সেক্টর। প্রধানতম স্তম্ভ বলতে আমরা বুঝি যে পুঁজিবাজার, দ্যাট মিন্স ক্যাপিটাল মার্কেট। দ্বিতীয়ত হচ্ছে মানি মার্কেট, যেখানকার প্রধানতম প্লেয়ার হচ্ছেন ব্যাংকিং খাত, ব্যাংকিং ইনস্টিটিউশনগুলো। 3 নম্বর যদি আমরা বলি যে সেই অর্থনীতির বন্ড মার্কেটটা কতটুকু শক্তিশালী, এবং চতুর্থ যে স্তম্ভটি সেটাই কিন্তু হচ্ছে বিমা খাত। আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি বলে বাংলাদেশের এই অর্থনীতির যে জাগরণ, পুনর্জাগরণ বা বিস্তার, সেখানে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর একেবারেই নগণ্য ভূমিকা পালন করে চলেছে। আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি লক্ষ্য দিয়েছেন, ভীষণ দিয়েছেন যে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর ঘটাতে চান। এখন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির যে সাইজ, জিডিপি, সেটা পরিসংখ্যানগত ভুল ত্রুটি যাই থাকুক না কেন, সরকারি পরিসংখ্যান বলছে এটা $500 বিলিয়ন, এক্স্যাক্টলি কিছুটা ক্রস করেছে হয়তো। আগামী 8 থেকে 10 বছরের মধ্যে যদি আমরা এই জিডিপিকে এক্স্যাক্টলি $1 ট্রিলিয়ন রূপান্তরিত দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ডাবল কিন্তু করতে হবে, 500 থেকে 1000 বিলিয়ন তথা $1 ট্রিলিয়ন রূপান্তর ঘটাতে হবে। তো এখন আপনি চিন্তা করুন যে আমাদের জিডিপির সাইজ যদি আমরা জাস্ট ডাবল করতে যাই, সেই ক্ষেত্রে ব্যাংকেও যদি আমরা টাকা রাখি, 100 টাকা 200 টাকা হতে কোনো ব্যাংকে 5 বছর, কোনো ব্যাংকে 7 বছর, 8 বছর লেগে যায়। কিন্তু সেখানে যে স্টিডি গ্রোথ, যেটা প্রত্যেক বছর আমাদেরকে কিন্তু জিডিপি গ্রোথ রেট এটা 6 থেকে 7% হারে অর্জন করতে হবে। কোনো বছর যদি কম হয় তাহলে পরের বছর কিন্তু এর চেয়ে বেশি কিন্তু আসলে করতে হবে। তো সেই হিসেবে গড়ে আমাদের প্রত্যেক বছর কিন্তু জিডিপি গ্রোথ রেট 6 থেকে 7%-এর মধ্যে কিন্তু অর্জন করতেই হবে। এবং সেটা কিন্তু শুধুমাত্র যে সরকারি সেক্টরে গ্রো করবে তাই না, এখানে বেসরকারি সেক্টরকেও কিন্তু গ্রোথ এবং হচ্ছে অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু স্টেডি এবং সাস্টেইনেবল গ্রোথ এটা অর্জন করে দেখাতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইতিমধ্যে যে মূল প্রবন্ধ উপস্থাপিত হয়েছে সেখানে কিন্তু উল্লেখিত হয়েছে যে আমাদের জিডিপিতে ইন্স্যুরেন্স সেক্টরের অবদান হচ্ছে 0.5%-এর নিচে। এক্স্যাক্টলি স্পিকিং তথ্যটা হচ্ছে 0.32%। এই $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরিত ঘটতে হলে ইন্স্যুরেন্স সেক্টরের অবদান আগামী 8 থেকে 10 বছরের মধ্যে 3 থেকে 4% উপনীত করতেই হবে। এই 3 থেকে 4%-এর অর্থটা হচ্ছে এই মুহূর্তে আমাদের বিমা খাতের যে ইনক্লুশন, বিমা খাতের যে পেনিট্রেশন, এটা কম করে হলো 10 গুণ বৃদ্ধি করতে হবে। এখন এই 10 গুণ বৃদ্ধি করা কাদের মাধ্যমে সম্ভব? এটা আপনাদের মাধ্যমেই সম্ভব। এখানে এটা সম্পূর্ণরূপে হচ্ছে আমরা মুক্তবাজার অর্থনীতির যুগে বিশ্বাস করি, বিলং করি। এখানে হচ্ছে ডিম্যান্ড এবং সাপ্লাই। ডিম্যান্ডের দিক থেকে দেখতে হবে যে আমাদের বাজারটা কতটুকু রেডি। আমাদের এই যে 18 থেকে 20 কোটি মানুষের দেশ, এই দেশে আমরা এখানে খুবই আরামদায়ক একটা পরিবেশে এখানে এই মুহূর্তে সভা সেমিনার করছি। বিশ্বব্যাপী কিন্তু ঝুঁকির শেষ নেই। ভেনেজুয়েলায় এখানে ভূমিকম্প হয়েছে, মৃত্যু প্রায় 1000 ছাড়িয়ে গিয়েছে। গত রাতে কাটাবনে এলিফ্যান্ট রোডে 10তলা বহুতল ভবনে আগুন লেগেছে, সেখানেও মৃত্যুবরণ করেছে। প্রত্যেক দিন রাস্তাঘাটে কিন্তু যে সড়ক দুর্ঘটনা ঘটে, সেখানে শত শত মানুষ কিন্তু আহত হচ্ছেন, নিহত হচ্ছেন। আমাদের যে সরকারি বেসরকারি যে আমদানি রপ্তানি বাণিজ্য আছে, সেখানে কিন্তু আমরা বিবিধ ঝুঁকির মুখে আছি। আমাদের যে আমদানি বাণিজ্য নির্ভর বাংলাদেশের অর্থনীতি, সেখানে আমরা কি দেখছি বলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, ইউরোপে যুদ্ধ হচ্ছে বলে বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় এটি কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। এই যে আমাদের হাওড়ে বাওড়ে ফসল হানি ঘটছে, কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, এই যে ঝুঁকিপূর্ণ একটা অর্থনীতি, এই ঝুঁকিটা কিন্তু আসলে মিটিগেট করতে পারেন, সেফগার্ড করতে পারেন, আপনারা কিন্তু ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হতে পারেন। সেটাই হচ্ছে আপনার সাপ্লাই সেক্টর। দ্যাট মিনস এখানে যারা উপস্থিত আছেন আমাদের সম্মানিত ইন্স্যুরেন্স সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানের যারা মুখ্য নির্বাহী আছেন, কর্তা ব্যক্তি আছেন, চেয়ারম্যান আছেন, ডিরেক্টর আছেন, আপনাদের মাধ্যমে কিন্তু এই দেশের আপামর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যারা এই মুহূর্তে ঝুঁকি বিমুখ, কিন্তু তাদেরকে বোঝাতে হবে যে তোমাদের যখন সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তোমার জীবনের মূল্য বৃদ্ধি পাচ্ছে, তোমার মুভমেন্ট বৃদ্ধি পাচ্ছে,
আমদানি রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, ব্যবসায়ের গণ্ডি বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে যে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই ঝুঁকিটা কমানোর দায়িত্ব কিন্তু আমাদের। এখানে আমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে অর্থনীতি। বিজনেস করতে গেলে আমরা শুধু প্রফিট দেখলেই কিন্তু চলে, কিন্তু আপনি যদি অর্থনীতির কথা চিন্তা করেন, আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা চিন্তা করতে হবে। দেশের আপামর জনসাধারণকে আমরা যদি ফিনান্সিয়ালি লিটারেট করতে না পারি, আমাদের যে কোনো উদ্যোগই কিন্তু আসলে ভেস্তে যাবে। আমি ইন্স্যুরেন্স সেক্টরের মূলত 3টা সমস্যার কথা, চ্যালেঞ্জের কথা এখানে উপস্থাপিত করতে চাই। প্রধানতম যে আমরা সমস্যার কথা ফিল করি, সেটা হচ্ছে আমাদের রেগুলেটরি ফেইলিউর, বাজার ব্যর্থতা। আমাদের এখানে ডিম্যান্ড, এটা যদি বৃদ্ধি করতে হবে, সেই ধরনের কোনো সরকারি উদ্যোগ নাই। এবং এখানে যে সাপ্লাই সেক্টর আছেন, তারাও হচ্ছে মানে প্রফিটমুখী। দ্যাট মিনস তারা হচ্ছে শর্ট টার্ম হয়তো চিন্তা করছেন যে তাদের বিজনেসের মাধ্যমে স্বল্প মেয়াদে যদি তারা প্রফিট করতে পারেন, তাহলে হয়তো তাদের বিজনেসটা টিকে থাকবে। অর্থনৈতিক মডেল বলে যে না, আপনারা সাস্টেইনেবল বিজনেস, লং টার্ম বিজনেস গ্রোথের কথা চিন্তা করেন। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন হচ্ছে এই বিমা কাভারেজের আওতায় আসবে, আপনার বিজনেসও বেড়ে যাবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের যে অবদান, সেটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। বাংলাদেশি ইন্স্যুরেন্স সেক্টরে মোরাল হ্যাজার্ড, এটা খুব বড় একটি সমস্যা। নৈতিক বিপত্তি, এখানে ইনফরমেশন অ্যাসিমেট্রি আছে। কে কার কাছে ইনফরমেশন হাইড করছেন, এটা গ্রাহক পর্যায়ে হতে পারে, কর্পোরেশন পর্যায়ে হতে পারে। আসুন আমরা এগুলোকে উদ্ঘাটন করি, আমরা দেখি ইনফরমেশন অ্যাসিমেট্রি এটাকে আমরা কতটুকু মিটিগেট করতে পারি, এটাকে হ্রাস করতে পারি। মোরাল হ্যাজার্ড বা নৈতিক বিপত্তি, এই স্টেট, এটা থেকে আমরা কতটুকু রিডিউস করতে পারি। আমাদের এখানে এজেন্সি প্রবলেম আছে, এখানে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং হচ্ছে আদার স্টেক হোল্ডার, তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব আছে। এই স্বার্থের দ্বন্দ্বগুলো দেখা, এগুলোকে রিডিউস করা এবং হচ্ছে এই বাজারটাকে রেডি টু মার্কেট, এটা তৈরি করার দায়িত্ব কিন্তু হচ্ছে আমাদের এই রেগুলেটরি সংস্থা, এই মুহূর্তে বাংলাদেশে যারা আইডিআরএ শীর্ষক শিরোনামে একটি প্রতিষ্ঠান, তাদের হাতে। আমি জানি যে আপনাদের হাত পা খুব বেশি মানে ছড়ানো না, এটা সীমিত। আইনি বাধ্যবাধকতা আছে। রেগুলেটরি অথরিটি হিসেবে আপনাদের বেশ কিছু রেগুলেশনের মধ্য দিয়ে যেতে হয়। আপনারা মুক্তবাজার অর্থনীতির যুগে এসে যদি এরকম আইনের ফাঁকফোকর রেখে তাদেরকে কাজ করতে বলা হয়, আমরা ইতিমধ্যে একাধিক চেয়ারম্যানকে আমরা দেখেছি অথবা প্রশাসনকে দেখেছি আইডিআরে, তারাও বলেছে যে আমাদের তো হাত পা বাঁধা। সুতরাং আমরা এই যে দাবি দাওয়া করি আইডিআরে কর্তৃপক্ষের কাছে অথবা আমলাতন্ত্রের কাছে বা সরকারের কাছে, তারা কতটুকু আন্তরিক, সেটাও কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়। সর্বশেষ একটি বিষয় বলতে চাই, আমি যতটুকু ফিল করি বাংলাদেশের এই শুধুমাত্র ইন্স্যুরেন্স না, ফিনান্সিয়াল সেক্টর এটা অবহেলিত এবং হচ্ছে অনেক ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।